চলে এসেছি আরও একটা আলোচনা নিয়ে। বাট আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা আমাদের দেখে থাকেন, দ্যাট ইজ এই যে ভিডিওটা, এখানে আমি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম বিটকয়েনের মধ্যে খুব একটা মুভমেন্ট কিন্তু নেক্সট 4-5 দিন আসবে না। মোটামুটি 62, 63, 64 রেঞ্জেই ঘোরাফেরা করবে এবং এখনও যদি প্রাইস দেখেন না খুব বেড়ে গেছে, না 70,000 এর ওপরে উঠে দাঁড়াতে পেরেছে, না আবার সেই $57,000 টাচ করেছে, অর্থাৎ প্রাইস মুভমেন্ট বিটকয়েনের জন্য কিন্তু প্রায় কনজেস্টেড হয়ে গেছে। নট অনলি দ্যাট, আমরা যদি একটু 6 আওয়ার্সের টাইম ফ্রেমে চলে আসি তাহলে কিন্তু এখানে একটা নতুন ইমপ্রুভমেন্ট হয়েছে, যে বিষয়ে আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব। এ বাদেও ইথেরিয়াম বিষয়ে কভার করব, ইউএস ইরান নিয়ে আবারও একবার কিন্তু নতুন করে একটা কনফ্লিক্টের সূত্রপাত হতে দেখা যাচ্ছে, সেই কারণের জন্য অয়েল প্রাইসও কিন্তু আবার বাড়ছে এবং তার এফেক্ট ক্রিপ্টো মার্কেটে কীরূপ পড়তে পারে সেই বিষয়ে আলোচনা করব। এবং আপনারা আশা করি প্রত্যেকেই জানেন যে একটা নতুন ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, আপনাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কমেন্ট আছে সেখান থেকে কিছু কমেন্ট পিক করে রিপ্লাই দিই, তো সেই রকম কিছু কমেন্টেরও আজকে রিপ্লাই দেবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, একদম টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করব, তাই ভিডিওটা পুরোটা দেখুন। অনেকে কিন্তু পুরো ভিডিওটা দেখছেন না, রিপিটেটিভ কোশ্চেন করছেন, তো ভিডিওটা কাইন্ডলি পুরোটা দেখুন। আস্তে আস্তে আমি ভিডিওর লেন্থটা ছোট করে আনার চেষ্টা করব, মেবি 8-10 মিনিটের মধ্যে করার চেষ্টা করব, সো একটু ফ্লুয়েন্টলি বলবো। বাট একটাই এক্সপেকটেশন রাখবো আপনাদের থেকে, যে ভিডিওটা আপনারা কমপ্লিট দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো লেট স্টার্ট টুডেজ ভিডিও। মাই নেম ইজ জিৎ and you are watching Bong Crypto 2.0. ফার্স্টে আমি S&P 500 ইন্ডেক্সে চলে আসছি। ইন্ডেক্স কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখনও নিজের যে অল টাইম হাই পয়েন্ট অর্থাৎ প্রায় 7,600 সেটা কিন্তু এখনও টাচ করতে পারেনি। যে বিয়ারিশ ডাইভারজেন্সটা গত এক মাস আগে দেখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখনও অনেক অংশে অ্যাক্টিভ আছে। বাট একটা জিনিস এতদিন S&P 500 ইন্ডেক্স যারা ফলো করে আসছেন তাদের মাথায় ট্রিগার করা প্রয়োজন। দেখুন, মার্কেট যখন সিজফায়ার মুভমেন্টে চলে যায়, ইউএস ইরানের মধ্যে একটা সিজফায়ার এগ্রিমেন্ট হয়ে যায়, তখন ইউএস এর স্টক মার্কেট পড়ছে। আবার যখন একটা নতুন করে সিজফায়ার এগ্রিমেন্ট শেষ হচ্ছে বা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন দেখছেন ইউএস স্টক মার্কেট বাড়ছে। তো এই জিনিসটা কেমন একটা খাপছাড়া বলে আপনাদের মনে হচ্ছে না, যে ওয়ার শুরু হলে বা চললে স্টক মার্কেট পড়ে যাওয়ার কথা, ওয়ার থামলে তো স্টক মার্কেট বাড়ার কথা, তো এখানে তো একদম পুরো রিভার্স হচ্ছে। তো এই জিনিসটা একদম যদি সামারি আকারে বোঝানোর চেষ্টা করছি, দেখুন ইউএস এর যে ইনভলভমেন্ট ইরান ইসরায়েল ওয়ারে, এখানে ইরানের সাথে ইসরায়েলের মেন প্রবলেম, কারণ ইরান নিউক্লিয়ার যে সমস্ত ফেসিলিটিসগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করছিল, এক কথায় বলতে গেলে পরমাণু বোম বানানোর চেষ্টা করছিল, যেটা ইসরায়েলের জন্য ক্ষতিকারক। সো এখানে মেন কম্পিটিটর কিন্তু ইরান অ্যান্ড ইসরায়েল। তো এর মধ্যে ইউএস কেন এলো? দেখুন, সমস্ত জায়গায় ইউএস এর মাথা গলানোর একটা স্বভাব আছে। এবার ইউএস এর যদি একটু আপনারা জিওগ্রাফিটা দেখেন, তাহলে ইউএস এর মধ্যে প্রচুর অয়েল রিজার্ভ আছে, অর্থাৎ ইউএস এর ইকোনমি চালানোর জন্য তাদের বাইরে থেকে অয়েল ইম্পোর্ট করতে হয় না। এবার ইরান একটা অয়েল সেন্ট্রিক কান্ট্রি, অর্থাৎ এদের ম্যাক্সিমাম এদের জিডিপির আসে অয়েল বেচে, এবং সেটাও ম্যাক্সিমাম স্ট্রেট অফ হরমুজ দিয়েই হয়। তো ইউএস সেই স্ট্রেট অফ হরমুজেই এদেরকে চোখ করে দেয়। সো বুঝতেই পারছেন, অয়েলের প্রাইস বেড়ে যায়। যে সমস্ত কান্ট্রিগুলো নিজেদের কাছে অয়েল নেই, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, পাকিস্তান, এই সমস্ত কান্ট্রিগুলো তাদের 80 থেকে 90% অয়েল ইম্পোর্ট করে নিজেদের যে সমস্ত চাহিদা আছে সেগুলোকে পূরণ করে। সো এফেক্টটা কিন্তু এদের ঘাড়ে গিয়ে পড়ছে, এবং ইউএস এই ওয়ারে ইনভলভ হওয়ার পেছনে মেন কারণটাই ছিল চায়না বা ইন্ডিয়ার মতো ইকোনমিগুলোকে দুর্বল করে দেওয়া। কারণ ইউএস এর এই পার্টিকুলার ওয়ারে ইনভলভমেন্ট ইউএস এর জন্য খুব একটা ক্ষতিকারক নয়, কারণ ওই একটাই, ইউএস এর কাছে পর্যাপ্ত তেল নিজেদের কাছেই আছে, সো তাদের ইকোনমি ইজিলি চলবে। আরও একটা মেন ব্যাপার হচ্ছে ট্রাম্পের এপস্টিন ফাইল লিক, সেটাকেও যাতে কিছু অংশে ধামাচাপা দেওয়া যায়, সেই জন্যই এই ওয়ারটা লং লাস্টিং করার চেষ্টা করছে। এটা আরও একটা মেন ব্যাপার, ইউএস এর ওপর প্রায় $38 ট্রিলিয়ন কাছাকাছি ডেপ্ট আছে। এবার এই পার্টিকুলার ব্যাপারটাও কিন্তু অনেক বিশেষজ্ঞদেরই ভাবাচ্ছে, মেবি কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। ইউএস যে সমস্ত ইন্টারন্যাশনাল সংস্থা জাস্ট লাইক ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এদের কাছ থেকে যে ধারটা নিয়েছিল, মেবি কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেটা ক্ল্যারিটি দিয়ে আমি কিছু বলতে পারছি না। হয়তো কোনো একটা কান্ট্রি যদি যুদ্ধে জড়িয়ে থাকে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর মতো সংস্থা তাদের যে ডেপ্ট আছে এবং সেটাকে চোকানোর যে টাইম ফ্রেম সেটাকে মেবি বাড়িয়ে দেয়। তো সেটাও কিন্তু একটা বিষয়, যে ট্রাম্প এই ওয়ারটাকে চাইলেও খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছে না। এবার এত কিছু কেন বললাম, তার জন্য রিসেন্ট যে সমস্ত জিনিসগুলোর ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা দায়ী। ছোট করে দেখিয়ে রাখি ভিডিওতে, ইরানের যে সুপ্রিম লিডার ছিল, প্রত্যেকেই জানেন যে একটা এয়ার স্ট্রাইকে মারা গেছিল আল খামেনি, তার কিন্তু ফিউনারাল এখন অব্দি হয়নি, 2 মাস কেটে গেছে। তো রিসেন্টলি ইরান কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ এই সিজফায়ার চলাকালীন ঘোষণা করেছিল যে একটা সেরিমনি টাইপের আয়োজন হবে, যেখানে তাদের যে সুপ্রিম লিডার তাকে বাড়ি করা হবে এবং প্রতিটা দেশের হেডদের, যারা ইরানকে অন্তত সাপোর্ট করে, তাদেরকে ডাকা হয়েছিল। ইন্ডিয়ার তরফ থেকে অনেকে গেছিল, পাকিস্তানের তরফ থেকেও গেছিল। তো এই মুহূর্ত অবস্থায় দেখা গেছে ইউএস সিজফায়ার শেষ করে দিয়েছে এবং যে পথ দিয়ে এই জানাজাটা যাওয়ার কথা সেই রকমই কোনো একটা রুটে মিসাইল দিয়ে ইউএস অ্যাটাক করেছে। সো বুঝতেই পারছেন এখানে রিলিজিয়াস সেন্টিমেন্ট কিন্তু হার্ট হয়েছে এবং তারপরই দেখা যাচ্ছে ইউএস ইরানের মধ্যে একটা মারাত্মক সংঘর্ষ শুরু হয়ে গেছে। ইরান আবারও স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাস করা বিভিন্ন জাহাজের ওপর মিসাইল অ্যাটাক করছে। ভিডিও এখানে আছে, আমি চালাতে পারবো না, কপিরাইট স্ট্রাইক চলে আসবে। বাট এটুকুনি মেনে চলুন যে যুদ্ধ এখনই থামবে না, জাস্ট এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং ইউএসকে যে পরিমাণ ডেপ্ট চোকাতে হবে সেটাকে আরো পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ওয়ারটার মাধ্যমে। তো একটা জিনিস বলতে গিয়ে আমি অনেক কিছু জিনিস বলে দিলাম, কভার করে দিলাম, গভীরে চলে গেছিলাম। S&P 500 ইন্ডেক্স তো বুঝতেই পারছেন কেন বাড়ছে। ইউএস লড়াই যুক্ত হলেই বরঞ্চ ইউএস এর লাভ, ইউএস এক হাতিয়ার বেচতে পারবে, সেখান থেকে এদের জিডিপি বাড়বে। দ্বিতীয়ত ইউএস এর কাছে পর্যাপ্ত অয়েল রিজার্ভ নিজেদের কাছেই আছে, সো ওদের ইকোনমি চালানোর জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, সার্ভাইভাল মোডে চলে যাবে অন্যান্য কান্ট্রিগুলো, জাস্ট লাইক এশিয়ান কান্ট্রিগুলো নিজেদের অয়েল রিজার্ভ প্রায় শূন্য বলেই চলে। সো বুঝতেই পারছেন S&P 500 বা ইউএস স্টক মার্কেট কেন বাড়ছে। এবার আমাদের মেন বিষয় বিটকয়েন নিয়ে, ইউএস স্টক মার্কেট নিয়ে নয়, বাট তবু S&P 500 নিয়ে ডিটেলসে কেন কভার করলাম, যাতে করে এখন যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবার এই প্রেক্ষাপটের সাথে নিশ্চয়ই বিটকয়েনও কোনো না কোনোভাবে জড়িত, কারণ এই ওয়ারের ইম্প্যাক্ট বিটকয়েনের প্রাইসের ওপরও গিয়ে পড়বে এবং সেটা কিরূপ পড়বে সেই বিষয়ে বলার আগে ক্রুড অয়েলের প্রাইসটাও একটু দেখে রাখা প্রয়োজন। সিজ ফায়ার হয়েছিল, $112 ক্রুড অয়েলের প্রাইস পৌঁছে গেছিল, সেখান থেকে প্রায় হাফ হয়ে গেছে। রিসেন্ট টাইমসে আবার যেহেতু এরকম একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্বের তৈরি হতে দেখা যাচ্ছে, আবার কিন্তু প্রাইস বাড়তে আরম্ভ করেছে। সো বুঝতেই পারছেন আবার কিন্তু অনেক এশিয়ান কান্ট্রির ওপরই প্রকোপ পড়বেই নিয়ে। এবং আমি যদি একটু ঘুরিয়ে কথা বলি তাহলে কিন্তু বিটকয়েনের ওপর এর এফেক্ট পড়বে। চলে এসেছি আমি বিটকয়েনের উইকলি চার্টে। উইকলি চার্ট দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই বুলিশ যে প্যাটার্নটা তৈরি হয়েছিল বা হিডেন বুলিশ ডাইভারজেন্স যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন অংশে প্লে আউট করছে। বাট কোনোভাবেই, আবারও রিপিট করছি, এটা মেনে নেবেন না যে এই বুলিশ ডাইভারজেন্স যেটা উইকলি টাইম ফ্রেমে হয়েছে তার জন্য প্রাইস 1-2 মাসের মধ্যে আবারও 80 বা 85-এর ওপরে ইজিলি উঠতে পারবে না, এমনটা নয়। এই বুলিশ ডাইভারজেন্সের কারণে যে পরিমাণ ফল হচ্ছিল তার পার্সেন্টেজটা কিছু অংশে লাঘব হবে, অর্থাৎ কিছু সময়ের স্বস্তি আমরা পেতে চলেছি। দ্যাটস ইট। এ বাদে কিন্তু $50,000 বা $50,000 নেমে যাবে বিটকয়েনের প্রাইস সময়ের সাথে। এবং কেন সময়টা লাগছে সেটা যদি একটু আমরা জুম আউট করি তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন $60,000-62,000 ছিল 2021 সালের টপ। সো ওই পার্টিকুলার এরিয়াটা বা ওই পার্টিকুলার ক্লাস্টারটা একটা ব্যাপক সাপোর্ট হিসেবে কাজ করছে। তো মোটামুটি আমরা 2024-এও যখন 60-62-র কাছে বিটকয়েনের প্রাইসকে আসতে দেখতে পেরেছিলাম, এক ঝটকায় কোনোভাবে ব্রেক হয়নি। এবং এই যে টাইম ফ্রেমটা যেখানে কার্সার আমি ঘোরাচ্ছি, সেই টাইম ফ্রেমটা আপনারা যদি ক্যালকুলেট করেন 6 মাসের ওপরে, তারপর আমরা ব্রেকআউট পেয়েছিলাম। সো যখন পড়ছে তখনও কিন্তু এই পার্টিকুলার 60, 62, 65, কিছু সময় 55-তে পড়ে যাবে, এই রেঞ্জের মধ্যে 6-8 মাস কাটাবে, তারপরে হয়তোবা ব্রেকডাউন দেখতে পাবো। সো এই যে পিরিয়ডটা 6-8 মাস, তার মধ্যে না বড় প্রাইসে মুভমেন্ট আসবে, না প্রাইস খুব বড় পড়ে যাবে, ম্যাক্স টু ম্যাক্স 52-55 অবধি পড়ে যাওয়ার চান্স আছে এবং সেটাকে আমাদের মেনে নিতে হবে। এবং এই পিরিয়ডটা অর্থাৎ নেক্সট 6-8 মাস খুবই বোরিং যেতে চলেছে, কারণ প্রাইসে যদি মুভমেন্ট না আসে তাহলে ভালো রকম ট্রেডিং যেমন হবে না, তেমনি যারা ইনভেস্ট করতে চাইছে ইনভেস্টমেন্টের জন্য পর্যাপ্ত জায়গা পাবে না। সো একটা ডিমোটিভেশন লেভেলের তৈরি করবে। বাট ফিনান্সিয়াল মার্কেটে এটাই একটা রুল, যাদের পেশেন্স আছে তারাই লং রানে টিকে থাকবে, যাদের পেশেন্স নেই তারা ছিটকে যাবে। জাস্ট লাইক আমরা যখন চ্যানেল খুলেছিলাম তখন অনেকে নতুন এসেছিল, এখন অনেকেই তাদের মধ্যে ছিটকে গেছে। যারা টিকে আছে তাদের পেশেন্স আছে, যতদিন পেশেন্স থাকবে তারা টিকে থাকবে, এক সময় না এক সময় গিয়ে ঠিকই তার এফেক্ট পাবেই পাবে। সো উইকলি চার্টের মধ্যে আবারও রিপিট করে দিচ্ছি যে বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছিল সেটা অনেক অংশে এখনো কার্যকরী আছে। এর যদি রেজাল্ট আমাদেরকে দেখতেই হয় তাহলে আমাদেরকে 5 থেকে 6 মাস সময় দিতেই হবে এবং সেই রেজাল্ট কিন্তু খুব যে আহামরি হবে সেটাও নয়। অর্থাৎ বিটকয়েনের প্রাইসকে 80 বা তার উপরে পুশ করতে পারবে না বলে আমার মনে হয়। তাও দেখা যাক কতদূর কি হয়, সাময়িক সময়ের রিলিফ অন্তত আমরা পাবো। এবার আরো ছোট টাইম ফ্রেমে চলে এসেছি, জাস্ট লাইক 3 ডেজ টাইম ফ্রেম। 3 ডেজের মধ্যে আমরা কিন্তু বডির ক্লোজিং আগেই বলেছিলাম 60,000 এর মধ্যে পেয়েছি এবং নেক্সট যে পসিবিলিটি আছে সেটা আমি অন্তত মনে করছি বিটকয়েনের জন্য এই যে প্রাইস লেভেল যেটাকে টাচ করেছিল 65,900 অথবা 66,000, এই পার্টিকুলার এলাকা থেকে মোটামুটি
মোটামুটি $60,000 মধ্যেই বিটকয়েনের প্রাইস ঘোরাফেরা করবে। খুব যদি আকস্মিক কিছু হয়ে যায়, 65,000 ব্রেক হয়ে যায়, তাহলে নেক্সট বুঝতেই পারছেন আমরা টাচ করতে পারি 70-72-এর কাছাকাছি। তার আগেও কিছু অবশ্য রেজিস্ট্যান্স আছে, সেগুলো মাথায় রাখবেন। বাট এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে 64,300-এর কাছাকাছি প্রাইস আছে, বাড়তে বাড়তে একবারের জন্য হলেও 65,900 বা 66,000-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। তারপর আবারও আমরা একবার এরকম কনসোলিডেশন কিন্তু এই পার্টিকুলার রেঞ্জের মধ্যে দেখতে পাবো। এবার এই জিনিসটা আরো কেন বলছি, তার জন্য আমরা আরো ছোট টাইম ফ্রেমে চলে যাব। ছোট টাইম ফ্রেমে গেলে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের চোখের সামনে আসবে, এবং যে বিষয়ে আমি কিন্তু একদম ভিডিও স্টার্টিং এ বলেছিলাম, এখানে কিন্তু 6 আওয়ার্সের টাইম ফ্রেম যেদিন লাস্ট কভার করেছিলাম, একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হতে দেখা যাচ্ছিল, বলে দিয়েছিলাম। এবং সেই ডাইভারজেন্স কিন্তু বিটকয়েনের প্রাইসকে বেশ খানিকটা উপরে পুশ করেছে, এবং সেটা মোটামুটি 64-65-এর কাছাকাছি। তো এমত অবস্থায় দেখা যাচ্ছে 6 আওয়ার্সের চার্টে ঠিক সেম জায়গাতে একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্সের তৈরি হয়েছে, এবং সেখান থেকে প্রাইস কিন্তু পড়ে গেছে। এবার এই যে সময় আমি ভিডিও বানাচ্ছি, এই হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স বেশি সময় টিকবে না, মোটামুটি বোঝাই যাচ্ছে, কারণ এখানে আরএসআই এর লেভেলকে কিন্তু ক্রস করে গেছে, এবং প্রাইসও মোটামুটি যে ক্যান্ডেলের লাস্ট উইক সে অবধি পৌঁছে গেছে। সো হিডেন বিয়ারিশ ডাইভারজেন্সও কিন্তু মোটামুটি অকার্যকরী হতেই দেখা যাচ্ছে। সো এখান থেকেও আমরা যদি বিচার বিবেচনা করি, 64,400-র কাছাকাছি প্রাইস পড়ে আছে, এখান থেকে বাড়তে বাড়তে 66 বা 65,900 এই অবধি প্রাইস যাচ্ছেই যাচ্ছে। দেন ফার্দার মোর আমরা আরএসআই এর মধ্যেও একটা ওভারবট রিজিয়ন পেয়ে যাব, দেন সেখান থেকে একটা রিসেট হতে দেখা যাবে, এবং সেই রিসেটটা ছোট টাইম ফ্রেমে পার্ট বাই পার্ট হবে। অর্থাৎ আমরা যদি ফল আরম্ভ করি, তাহলে ফার্স্ট 62,000-এ টিকবে, তার তলায় 61,000-এর কাছাকাছি টিকবে, অর্থাৎ 61-62 এই সমস্ত জায়গাগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং তার মধ্যেই প্রাইস ঘোরাফেরা করবে, ম্যাক্স টু ম্যাক্স 60 অবধি পড়ে যেতে পারে। এবার এই বয়ানটাকেও পোক্তা করার জন্য আমরা লিকুইডেশন হিট ম্যাপে চলে আসবো। 1 উইকের ডাটা খোলা একটু যদি আপনারা ক্লিয়ারলি দেখেন, নিচে কিন্তু বড় একটা লিকুইডিটি ক্লাস্টার আছে, এবং কোথায় আছে 61,200। আমি বলছি না যে লিকুইডেশন তলার দিকে আসা মানে সেটাকে ওয়াইপড আউট করার জন্য বিটকয়েন বারবার নামবে, তবে ম্যাক্সিমাম টাইম হতে দেখা যায়, তাই বলে রাখলাম। বাট তার আগে আপনারা দেখুন ওপরের দিকে, অর্থাৎ 64,700-এর ওপরে 65,000, এখানে কিন্তু কিছু লিকুইডিটি আছে। সো আমি তার জন্যই মনে করছি যে হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স আমাদের 6 আওয়ার্সের চার্টে তৈরি হয়েছিল, সেটা অকার্যকরী হয়ে যাবে, এবং এখন থেকে সেটা বোঝা যাচ্ছে। প্রাইস বাড়তে বাড়তে 65 কি 66 অবধি চলে যেতে পারে, তারপর কিন্তু আমরা একটা ডাউনফল দেখতে পাবো, এবং সেটা কিন্তু লিকুইডেশন হিট ম্যাপ অনুযায়ী মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এবং সেটা 61,200, অর্থাৎ যে লেভেলটা একদম তলায় টানলাম 61,200 এই পার্টিকুলার জায়গায় দাঁড়ায়। সো আশা করি বিটকয়েনে কি হতে পারে আপনারা বুঝে গেছেন। সামান্য সময় বাড়বে, অর্থাৎ আজকে বা কালকে সকাল অবধি বাড়বে, 65-66 অবধি যেতে পারে, তারপর কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা আছে, সেটাও মোটামুটি 61,500 বা 400-র কাছাকাছি। আর এই ডাউন শিফটের মেন ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে কিন্তু এই সমস্ত নিউজগুলো। মেবি আরো 1-2 দিনের মধ্যে এই হামলা আরো ইন্টেন্স হয়ে যাবে। ট্রাম্প হুঁশিয়ারিও দিয়েছে এবার যে হামলাটা হবে সেটা আরো ইন্টেন্স হবে। সো বুঝতেই পারছেন পরিস্থিতি আবারও টালমাটাল হতে চলেছে। যেটুকুনি সুযোগ দিচ্ছে বিটকয়েন বাড়ার, সেটুকুনি বেড়ে যাক না। এখন লং করতে যাবেন, যেটা আমি আগেই বারবার রিপিট করে দিচ্ছি, শর্ট করার প্রবণতা তৈরি হলে আমরাই জানিয়ে দেবো যে 66 বা 65 সামথিং পৌঁছে গেছে, এখান থেকে শর্ট করা যায় 61 অবধি, তখন আপনারা করবেন। ভিডিওটা দেখা মাত্র নয়, এবং সেই আপডেট জানতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে, কারণ সেখানেই কিন্তু রিয়েল আপডেট অ্যানালিসিস আমরা পেশ করে থাকি। আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকে, এবং সেটা কিন্তু পুরোপুরি ফ্রি। সেখানে আপনারা জয়েন হবেন ফ্রিতে, যে অ্যানালিসিসগুলো প্রোভাইড করা হবে সেগুলো ফ্রিতে আপনারা দেখবেন, তার উপর ভিত্তি করে নিজেদের মতো ট্রেড সেটআপও আপনারা করতে পারেন, নিতে পারেন। অনেকে করছে, আশা করি উপকৃত হবেন। এক্ষুনি জয়েন হয়ে যান। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক বলে, সেখান থেকেই জয়েন হবে। চলে এসেছি এবার আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। বিটকয়েনের ডমিনেন্স আবারও কিন্তু সেই পার্টিকুলার যে জোনটা ছিল তার মধ্যে ঘোরাফেরা করবে বলে বোঝাই যাচ্ছে, অর্থাৎ সেই জোনটার মধ্যে ঢুকে গেছে। এবং বিটকয়েনের ডমিনেন্স সামান্য পড়ে গেছিল, 58.35 অবধি পড়ে গেছিল, তার তলাতেও পড়ে গেছিল, এখন দেখা যাচ্ছে 59%-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবার এই হিসেব মতো অনেক অল্ট কয়েনের কিন্তু পড়ে যাওয়ার কথা, কারণ বিটকয়েনের ডমিনেন্স বাড়লে বিটকয়েনের প্রাইস বাড়বে, অল্ট কয়েনগুলো পড়ে যাবে, এরকম কিছু একটা কনসেপ্ট নিয়ে চলি। বাট আমি যেটা মনে করছি, বিটকয়েন 65-66 অবধি যদি যায়, ভালো ভালো কিছু অল্ট কয়েন আছে যারা কিন্তু পারফর্ম করবে, এবং সেই সমস্ত অল্ট কয়েনের কিন্তু ট্রেড আমরা আমাদের প্রিমিয়াম চ্যানেলে দিচ্ছি, এবং সেখান থেকে কিন্তু খুব ভালো মতো প্রফিট হচ্ছে। অর্থাৎ মার্কেট সুযোগ যেমন ভাবে দিচ্ছে, আমরা সেই সুযোগটাকে সেইভাবে কাজে লাগিয়ে লং বা শর্ট করে প্রফিট কামিয়ে নিচ্ছি এই মার্কেট পরিস্থিতিতেও। যারা প্রফেশনাল নয়, যাদের গাইডেন্সের অভাব আছে, তারা কিন্তু আমাদের সাথে জুড়তে পারেন। নর্মাল বা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। মডারেটর আছে, তার সাথে কথা বলে প্রিমিয়ামে জয়েন হয়ে যেতে পারেন। এখন অবধি ন্যায্য মূল্যে মেম্বারশিপ প্রোভাইড
করা হচ্ছে, সো গো ফর ইট। সো বিটকয়েনের ডমিনেন্স বাড়লেও আমি মনে করছি কিছু কিছু অল্ট কয়েন সময়ের সাথে পারফর্ম করবে এবং সেই সমস্ত অল্ট কয়েনগুলো কিন্তু আমরা মোটামুটি হলেও আইডেন্টিফাই করতে পেরেছি এবং সেগুলো ট্রেড কিন্তু অলরেডি আমাদের রানিং আছে। চলে এসেছি ইথেরিয়ামের 3 ডেজের চার্টে। ইথেরিয়ামের 3 ডেজের চার্ট আপনারা যদি দেখেন একটা ডবল বটম ফরমেশন হয়েছে, আগেই বলেছিলাম 3 ডেজের চার্টে দেখা যাচ্ছে মোটামুটি ডবল বটম রিটেস্টও নিয়ে নিয়েছে এবং এখান থেকে বাড়ার একটা চান্স আছে ইথেরিয়ামে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইথেরিয়ামে আমি ভিডিওটা বানাচ্ছি তখন 1780 আশেপাশে পড়ে আছে, আপনারা কিন্তু এখান থেকে একটা লং পজিশন চেস করতে পারেন। আরো একটু যদি ডিটেলসে বলি তাহলে আমরা চলে এসেছি ওয়ান ডের চার্টে। ওয়ান ডের চার্টে মোটামুটি এখনো যা দেখতে পাচ্ছেন 3 ডেজের চার্টে কিন্তু অলরেডি রিটেস্ট হয়ে গেছে, ওয়ান ডেজের চার্টে সেই রিটেস্টিংটা দেখাচ্ছে না। সো একটু অপেক্ষা করে যান, মোটামুটি আপনারা যখন দেখবেন যে $1800 ক্রস করে বেরিয়ে গেল তখন ইথেরিয়ামের মধ্যে একটা ঠিকঠাক সময় বুঝে লং পজিশন ওপেন করে নেবেন। বাট একটা জিনিস দেখবেন যে বিটকয়েন সেই মুহূর্তে আবার ড্রপ ডাউন না করে, সেরকম একটা পজিশন পেলে আপনারা মোটামুটি $2050 এই পার্টিকুলার লাইন অবধি কিন্তু আপনারা একটা ট্রেড ওপেন করতে পারেন ফর লং। লিভারেজ নিয়ন্ত্রণে রাখবেন, খুব বেশি লিভারেজ এই সময় নেবেন না, এটাই এক্সপেক্ট করবো। সো ইথেরিয়ামের মধ্যে একটা লং ট্রেড সেট আপ তৈরি হওয়ার মুহূর্তে আছে, একটু অবজারভেশনের প্রয়োজন আছে। ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন, মেবি টেলিগ্রামে আপডেটও দিয়ে দেবো যদি এই ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই আমরা দেখতে পাই $1800 আশেপাশে ইথেরিয়ামের প্রাইস উঠে এসেছে। সো আবারও বলছি টেলিগ্রামে জয়েন হয়ে যান, আর যদি নিজেরাই দেখতে পারেন ভিডিও আসার পর তাহলে নিজেরাই নিজেদের মধ্যে একটা ট্রেড সেট আপ নিয়ে নিতে পারেন। সো বিটকয়েন ক্লিয়ার, ইথেরিয়াম ক্লিয়ার, ইন্টারন্যাশনাল মার্কেটে কি চলছে সেটা ক্লিয়ার। এবার আপনাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভিডিওটা শেষ করবো। পলকাডট আর বঙ্ক কয়েন কি বাড়ার চান্স আছে? এবার এটা আপনি যদি ট্রেডের পার্সপেক্টিভ থেকে বলে থাকেন তাহলে আমি চলে এসেছি পলকাডট কয়েনের চার্টের মধ্যে। হ্যাঁ, ট্রেডের পার্সপেক্টিভ থেকে দেখলে অবশ্যই পলকাডট কয়েনের বাড়ার চান্স আছে। ঠিক আছে, এটা ডেলি টাইম ফ্রেম দেখছি, আমরা যদি একটু আওয়ারলি টাইম ফ্রেম দেখি বেশ খানিকটা বেড়েছে, বাট আরও বাড়ার চান্স আছে যদি মোটামুটি দেখতে পান এই যে রেড ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে আওয়ারলি চার্টে, রিটেস্ট 0.85 এর কাছাকাছি হয়, সেখান থেকে আপনারা একটা লং পজিশন ওপেন করতে পারেন এবং টার্গেট খুব বেশি যে চেস করতে যাবেন এই সময় সেটা আমি বলবো না, তবে মোটামুটি 0.91 থেকে 0.95 অবধি চেস করতে পারেন, যেটা স্পটে 8 থেকে 9% দাঁড়াচ্ছে, ফিউচারে 5-6x লিভারেজ নিলে সেরকম প্রফিট হবে, এর বেশি কিন্তু চেস করতে যাবেন না। আর যদি মনে করেন না আমি ট্রেড করবো না, ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করছি, তাহলে ডট কয়েন কেনার জন্য এখনো সময় আসেনি, এর চেয়েও মেবি তলায় পড়ে যাবে, তখন কিনবেন। ট্রেড করার জন্য একটা সময় এখন আছে। চলে এসেছি বঙ্ক কয়েনে, আপনার নেক্সট কয়েন। বঙ্ক কয়েনে যদি ডেলি চার্ট দেখি তাহলে এখানে কিন্তু ইজিলি একটা স্পট বা লং এর দিকে ট্রেড ওপেন করা যায় এবং সেটাকে ইজিলি আপনারা 4584 বা 458 তার আগে জিরো আছে অনেক কটা, ক্যালকুলেট করে নেবেন, যেটা স্পটে 13% দাঁড়ায়, ফিউচারে 5x নিলে সেরকম পার্সেন্ট কিন্তু ইজিলি প্রফিট হয়ে যাবে, সেই অবধি আপনারা চেস করতে পারেন। সো দুটো কয়েন আপনার দুটোরই কিন্তু সুযোগ আছে বাড়ার শর্ট টার্মে, অর্থাৎ ট্রেডিং এর পার্সপেক্টিভে। আর ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে ডট কয়েন কিনতে পারেন, বঙ্ক কয়েন কেনার পরামর্শ দেবো না। চলে আসছি নেক্সট কয়েনে, এলআইটি কয়েন। অ্যানালিসিস করতে পারবো না, তবে এলআইটি কয়েন কেনা উচিত হবে কি না হবে সেটা আমি বলে দিচ্ছি। চলে এসছি এলআইটি কয়েনের 1 আওয়ার চার্টে। ট্রেড যদি আপনারা করতে চান তাহলে কিন্তু সেই সেট আপ অলরেডি পেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা বেরিয়ে গেছে, বাট এখন অবধি কিন্তু চান্স আছে, এমন নয় যে চান্স নেই। তাও যেহেতু আরএসআই ওভারবট রিজিয়নে চলে গেছে, এই কয়েনটা থেকে আপাতত ট্রেড করা থেকে আমি বিরত থাকতে বলবো। আর ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে যদি দেখে থাকেন তাহলে এলআইটি কয়েন এখনই কিনে কোনো রকম লাভ নেই। চলে আসছি নেক্সট আমাদের কমেন্টে, ফেট কয়েন নিয়ে একটা ভিডিও দিতে বলেছে, ফেট কয়েনে কি হবে। আচ্ছা, এফইটি ফেট কয়েনে চলে আসছি। আচ্ছা, ফেচ বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, এই কয়েনটা একটা ট্রেড সেটআপ তৈরি হয়েছে এবং বাড়তে পারে, অর্থাৎ মোটামুটি বিটকয়েনের যে পজিশন, বিটকয়েনও বাড়ছে, ভালো অল্ট কয়েনগুলো কিন্তু পারফর্ম করবে। তো সেই দেখে আমরা যা বুঝতে পারছি কিছু কিছু অল্ট কয়েন কিন্তু বাড়ার জন্য প্রস্তুত আছে। ফেট বাড়তে পারে এবং আপনারা যদি ফেট কয়েনের ট্রেড নিতে চান, যেখানে পড়ে আছে সেখানেই নিতে পারেন এবং টার্গেট চেস করবেন মোটামুটি 15 থেকে 16%, দ্যাট ইজ $0.18। আর ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে বললে দেখুন এই কয়েনটা 2024 সালে নিজের অল টাইম হাই দিয়ে দিয়েছিল, ঠিক আছে, তারপর পড়ে যাচ্ছে, এখন অব্দি কেনার সঠিক টাইম আসেনি, মেবি এর তলাতেও পাবো। চলে আসছে আমাদের লাস্ট কোশ্চেনে, সল কয়েন কিনিনি, আপনার জন্য অপেক্ষা করে আছে, আমি যখন বলবো সল কয়েন কখন কিনবো, মার্কেট উপরে যাচ্ছে, তো আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার নয়, ঠিক আছে, কখন কিনবো মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট সামান্য উপরে যেতে আরম্ভ করলে আপনারা মনে করেন যে আবার একটা বুল রান চলে এসছে বা মার্কেট আবার অল টাইম হাই ছুটবে, এরকম কিছুই নয়। যদি লং টার্মের জন্য সল কয়েন কিনতে চান, এর আগেই বলেছি, দেখবেন যে $40-50 কাছাকাছি সল কয়েন কি আটকায় কিনা, তার তলায় পড়ে গেলে $12-15 পাবেন, তো সেখানে কিনবেন। আর যদি দেখেন না $40-50 কাছাকাছি 6 মাস আটকে গেল, তো সেখানে একটা সাপোর্ট আছে, চার্ট খুলবেন, নিজে দেখবেন সেখানে আটকে গেল এবং সেখান থেকে বাউন্স খেতে আরম্ভ করলো, তো সেখানে কিনবেন বা সেখানে ফার্স্ট ডিসিএটা করবেন, এখনই কিনবেন না সামান্য প্রাইস বাড়তে দেখে। আর ট্রেডের যদি পার্সপেক্টিভ থেকে বলে থাকেন তাহলে ট্রেড সেটআপ যদি তৈরি হয়ে থাকে ম্যাক্সিমাম কয়েনে যেমন হয়েছে, তাহলে সামান্য পার্সেন্টেজ সোলানা কয়েনে আপনারা ট্রেড নিতে পারেন। সো দিস ইজ ইট, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, এই অবধি দেখে থাকলে
থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতি ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো দিস ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।